শুরুতেই থাকছে বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরার বাধা আরও ৪ মামলা। এবারে জানিয়ে দিব জয় বাংলা স্লোগান হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন। আরও জানাবো ফরিদপুরে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই। ফরিদপুর সদর উপজেলায় মামলার আসামি ধরতে গিয়ে হামলায় কোতোয়ালি থানার ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এবারে জানিয়ে দিব শেখ রেহানার বাংলো এখন মাদক সেবীদের আড্ডাখানা। আরও জানাবো হাসিনার পতনের পর দলে দলে সংখ্যালঘু ভারতে পালানোর তথ্য সঠিক নয় জানালো দ্য হিন্দু। সব শেষে জানিয়ে দিব সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলে মন্তব্য ভিপি নূরের। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। তারেক জিয়ার দেশে ফেরার বাধা আরও ৪ মামলা। ২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলার সম্পূরক চার্জশিট এবং বিচারের প্রক্রিয়াটি ছিল বেআইনি, যে কারণে আপিল না করেই খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিচারিক আদালতে দণ্ডপ্রাপ্ত কয়েকজন। পুরো মামলায় তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগের কোনো উপাদানই ছিল না। আপনি তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। মুফতি হান্নানকে ১৬৭ দিন রিমান্ডে নিয়ে তারেক রহমান তাকে এ কথাটি বলেছিলেন বলে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। শুধু এই একটি কথার ভিত্তিতেই তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। অথচ জেলখানায় গিয়ে মুফতি হান্নান এই স্বীকারোক্তি প্রত্যাহারেরও আবেদন করেছিলেন। তাকে নির্যাতন করে এই একটি কথা বলাতে বাধ্য করা হয়েছিল বলে হান্নান দাবি করেছিলেন। যদিও ২১শে অগাস্টের গ্রেনেড হামলা মামলার বিচার শেষ হওয়ার আগেই অন্য মামলায় তাদের ফাঁসি দেওয়া হয়, যে কারণে আসামি পক্ষ থেকে এই জবানবন্দির বিষয়ে জিরা করার সুযোগ পায়নি। জয় বাংলা স্লোগান হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে। আজ সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এ তথ্য জানিয়েছেন। ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ.আর.এম. নাজমুল আহসান ও বিচারপতি কে.এম. কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট। ফরিদপুরে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই। ফরিদপুর সদর উপজেলায় মামলার আসামি ধরতে গিয়ে হামলায় কোতোয়ালি থানার ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬:৩০টার দিকে উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামে ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় আরেকটি মামলাও হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাটি কানাইপুর এলাকার ৪ ভাই কামরুল, জসিম, আনো ও বাদশার নামে কোতোয়ালি থানায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার অভিযোগ সহ একাধিক মামলা ছিল। গত ২৩ অক্টোবর ৪ ভাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগে আরেকটি মামলা করেন ওই গ্রামের বাসিন্দা আনোয়ারা বেগম। এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হাসান শিকদার গতকাল সন্ধ্যায় আসামিদের ধরতে পুলিশ সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি যান। পুলিশ আসামি কামরুলকে আটক করে। তখন আনো, জসিম, বাদশা সহ বেশ কয়েকজন পুলিশের কাছ থেকে কামরুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারা পুলিশের উপর লোহার পাইপ, ছুরি, ট্যাটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। পুলিশের ৩ সদস্যকে বেদমভাবে মারধর করে কামরুলকে ছিনিয়ে নিয়ে যান। এই হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন কোতোয়ালি থানার এসআই হাসান শিকদার, কনস্টেবল সাগরচন্দ্র সরকার ও মোহাম্মদ মাহমুদুল হাসান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ৩ পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে ফিরে আসেন। তারা ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। শেখ রেহানার বাংলো এখন মাদক সেবীদের আড্ডাখানা। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাংলো বাড়ি। প্রতি বছর ২ বোন সময় কাটাতে আসতেন এখানে। চলতি বছরেও তারা বাংলোতে আসেন। এছাড়াও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা জরুরি সভা করতেন। বাংলোটি ডুপ্লেক্স
শান বাঁধানো পুকুরঘাট, বাগানসহ নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে একসময় সাধারণ মানুষের প্রবেশ ছিল কল্পনাতীত। বিশাল বাংলো বাড়িটি এখন শিশু ও কিশোরদের খেলাধুলা ও মাদকসেবীদের আড্ডাখানায় রূপ নিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। জানা গেছে 5 অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পরেই বাংলো বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। বাংলোতে ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন দেয় ফাইলপত্রে, লুট করে নেয় টিভি, ফ্যান, এসি, ফ্রিজ, টাকাসহ আসবাবপত্র, নষ্ট করে সব ছোটোখাটো স্থাপনা। এরপর থেকে এটি অরক্ষিত রয়েছে। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে বাংলোর দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে বেশ কয়েকটি ছোট ছোট মণিহারি দোকান। এছাড়াও গেটের আশেপাশে অস্থায়ীভাবে বসানো হয়েছে সেলুন। কোনো গেট ও পাহারাদার নেই। ভেতরে প্রবেশ করতেই দেখা যায় নারিকেল গাছ থেকে কয়েকজন কিশোর ডাব পেড়ে নিয়ে যাচ্ছে। আর একটু সামনে বিশাল বাংলো বাড়িটির দিকে মিলল। বাংলোটি সম্পূর্ণ পোড়া, দরজা জানালা সহ কোনো আসবাবপত্র নেই। প্রতিটি কক্ষে পোড়া চিহ্ন। নিচতলায় কয়েকজন কিশোর মোবাইলে গেমস খেলছে, দোতলায় কয়েকজন দাঁড়িয়ে ছবি তুলছেন, ছাদে গিয়ে দেখা যায় কয়েকজন তরুণ খাবার রান্না করছেন। তারা বলেন, আমরা ক্রিকেট ম্যাচ খেলতে এসেছি, খেলোয়াড়রা খেলছে, কয়েকজন রান্না করছি, খেলা শেষে খাওয়া হবে। বাড়িটির সামনে বিশাল আকৃতির শান বাঁধানো পুকুর। কয়েকজন পুকুরে নেমে সাঁতারও কাটছেন। পুকুরের পশ্চিম পাশে মাঠে যুবকরা ক্রিকেট খেলছেন। পূর্ব পাশে দলে দলে ভাগ হয়ে খেলছেন ফুটবল। ফুটবল খেলতে আসা তরুণ সাইফুল ইসলাম বলেন, আমাদের এখানে কারখানায় ঘেরা ও তেমন কোনো মাঠ নেই। এখানে অনেক জায়গা এবং সুন্দর, এজন্য এখানে খেলতে আসি। অনেকেই আসে, কেউ খেলাধুলা করে, কেউ আড্ডা দেয়। হাসিনার পতনের পর দলে দলে সংখ্যালঘু ভারতে পালানোর তথ্য সঠিক নয়, জানালো দ্য হিন্দু। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 অগাস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ওই দিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের এ প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নির্যাতনের শিকার হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ থেকে দলে দলে পালিয়ে ভারতে যাচ্ছেন। তবে ভারতের প্রসিদ্ধ সংবাদ মাধ্যম দ্য হিন্দু এ ধরনের খবরকে ভুয়া বলে আখ্যা দিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনাই ঘটছে না। হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ থেকে দলে দলে মানুষের ভারতে পালিয়ে যাওয়া বা ভারতে ঢোকার কোনো চেষ্টা হয়নি। রবিবার প্রকাশিত দ্য হিন্দুর প্রতিবেদনে পরিসংখ্যান উল্লেখ করে এমনটাই বলা হয়েছে। দ্য হিন্দু বলছে, 5 অগাস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে 27 নভেম্বর পর্যন্ত সীমান্তে 1393 বাংলাদেশে আটক হয়েছে। এর আগে জানুয়ারি থেকে 4 অগাস্ট পর্যন্ত 1144 জন বাংলাদেশিকে আটক করা হয়, যার অর্থ আওয়ামী লীগ সরকারের পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত পাড়ি দেওয়ার কোনো চেষ্টার ঘটনা ঘটেনি। এ সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ সীমান্তে মোট 3907 অনথিভুক্ত ব্যক্তি আটক হয়েছেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশি, ভারতীয় এবং অন্যান্য জাতীয়তার মানুষ। 2023 সালে এ সময় পর্যন্ত আটক হওয়া বাংলাদেশিদের সংখ্যা 3137, যা 2022 সালের 3074 জনের কাছাকাছি। সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলে মন্তব্য ভিপি নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, দেশের পুরো প্রক্রিয়া শেষে কমপক্ষে 2 বছরের আগে আমরা কোনো নির্বাচনই চাই না। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এখনও কিভাবে মিছিল মিটিং করে এমন প্রশ্ন রেখে এদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার ঘোষণা দেন। রোববার বিকাল 4টার দিকে শহরের নতুন বাজার এলাকা গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভিপি নুরুল হক নূর বলেন, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান, বাম, বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে, তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায়, যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফেসিবাদ কায়েম করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি, তাই জনগণের মাঝে ক্ষোভ বাড়ছে। ফেসিবাদ যাতে আবার আসতে না পারে এ ব্যাপারে বিএনপি, জামাত সহ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
ফেসিবাদের বিষয়ে নজর দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। রোববার বিকালে গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা কার্যালয় সংলগ্ন এলাকায় জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির মুন্নার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, উচ্চতর পরিষদ সদস্য ও অর্থ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম শিকদার, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রমুখ।